চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, আগামীর বাংলাদেশ আমাদের অহংকার জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। আপনারা বসে পড়েন, নাহলে ওরা দেখতে পাবে না। বসে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার, নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, ভাই ও বোনেরা, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এলাকাবাসী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে কথা ছিল আরো আগে, কিন্তু আসতে অনেক সময় লেগে গেল। আচ্ছা, ধীর স্থির। কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন, ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল। তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আসতে আসতে সময় লেগে গেল। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন? একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, যেই অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, যেই অধিকার আদায়ের জন্য গত 2024 সালের 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। কি সেই অধিকার? কি সেই অধিকার? ভোটের অধিকার। কেন এই ভোটের অধিকার দরকার? এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ, সেই জনগণের ইচ্ছা মতন যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে, সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে, সেই জন্যই দরকার ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্যই দরকার ভোটের অধিকার। প্রিয় ভাই বোনেরা, আমি জানি ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট, এগুলোর সমস্যা রয়ে গিয়েছে, যেগুলো বিগত 1 যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সেখানেও সঠিকভাবে ওষুধপত্র, ডাক্তার সরবরাহ করা হয় নাই।
প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ চায়, একজন অভিভাবক হিসাবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিকভাবে শিক্ষা পায়, তাই তো নাকি? একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে, যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, বেকার থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তরুণরা, যুবকরা কি চায়? তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা। দেশে মিল ফ্যাক্টরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করতে পারবে। মানুষ চায়, মানুষ অসুস্থ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে এগুলোই কম বেশি মৌলিক চাহিদা। এই যে যেমন আমাদের কৃষক ভাইরা, আমরা যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহ সহ আশেপাশের জায়গাগুলো যদি দেখি, এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে যদি ময়মনসিংহে আমরা দেখি পোনা চাষ, মাছের যে পোনা, এইটি আরও অনেক বড় করা যেত। এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় এই মাছের পোনা সরবরাহ করা হয়, কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়, সেই পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, যাতে করে এই এলাকার মানুষ শুধু একটি নয়, এরকম আরও প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই দেশের মেয়েদের জন্য, এই যে আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন, এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করা হয়েছিল, মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, সেই মা বোনরা শিক্ষিত হয়েছে। আজকে যদি যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা যাই, আমরা দেখব যে ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। আজকে আমরা যদি সমগ্র বাংলাদেশের জনসংখ্যা দেখি, আমরা দেখব যে সমগ্র জনসংখ্যার অর্ধেকের মতন হচ্ছে নারী। কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আমরা দেশে নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে, এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন, একটু হলেও যাতে করে তাদের সহযোগিতা হয়। ঠিক একইভাবে একটু আগে আমি ময়মনসিংহের মৎস্য চাষিদের কথা বলেছি। একইভাবে শুধু মৎস্য চাষি নয়, মৎস্য চাষির বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন, জমিতে চাষবাস করেন, এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। কৃষক কার্ড কথাটি শুনেছেন আপনারা আগে? গুড। এই কৃষক কার্ড কেন আমরা দিতে চাচ্ছি? বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি, যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য?
বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য, সেই পরিকল্পনাগুলো থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে। এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল। এবং খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করালগ্রাস থেকে বের হতে শুরু করলো। এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে। আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই, কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন? আপনি কিভাবে করবেন? মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের, সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক মানুষের যখন কাজ থাকবে, কর্ম থাকবে, চাকরি বাকরি থাকবে, ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে, তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে
আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা